যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনি সামনের সারিতে থাকবেন না পেছনে যাবেন তা কিন্তু নির্ধারিত হয়ে যায় আপনার পড়াশোনা শুরু করার আগেই। কেন এমন কথা বললাম যে পড়াশোনা শুরুর আগেই নির্ধারিত হয়ে যায় আমি সামনে থাকবো না পেছনে যাব? অবশ্যই, কারণ কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি পড়া শুরু করার আগেই বুঝতে হবে আপনি কি পড়বেন এবং কিভাবে পড়বেন। কি পড়বেন এবং কিভাবে পড়বেন তা যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনাকে আর কেউ দমাতে পারবে না, আর আপনাকে আর কেউ আটকাতে পারবে না। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে আমি শুধু নোটস বা ইনফরমেশন প্রোভাইড এগুলা করতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করি না। চেষ্টা করি প্রত্যেকটা টপিককে এমনভাবে সবার কাছে পৌঁছে দিতে, পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে, যাতে সবাই এই যে নিজে নিজে যে কাজগুলো করবেন, কি পড়বেন বা কিভাবে পড়বেন তা আমার এখান থেকেই পেয়ে যান। আজকে এমন একটা টপিক নিয়ে আমি আলোচনা করছি যে টপিকটা প্রত্যেকটা টিচিং এক্সামের মধ্যে কাজে আসে, এবং বিশেষ করে সামনে যে ডিএলএড এর পেট এক্সাম রয়েছে সেখানে কিন্তু বেঙ্গলি যে সাবজেক্ট রয়েছে সেখানে এই ল্যাঙ্গুয়েজ টিচিং এর যে মেথড বা অ্যাপ্রোচ থেকে, ভাষা শিক্ষণের পদ্ধতি ও পন্থা থেকে কোয়েশন কিন্তু আসে। তবে এত বেশি গভীর থেকে কোয়েশন আসে না, স্বাভাবিক পদ্ধতির উপর কোয়েশন করে থাকে। বিএড এর এন্ট্রান্স এক্সামেই কোয়েশন আসে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিটেটে। ল্যাঙ্গুয়েজ 1 হোক বা ল্যাঙ্গুয়েজ 2 হোক বা কোর সিডিপি হোক, এই তিনটে বিষয়ে এই বা অন্য পেডাগজি যেগুলো ইবিএস এর হোক, সোশ্যাল স্টাডিজের হোক বা সেখানে যদি ম্যাথমেটিক্সের পেডাগজি হোক, সব ক্ষেত্রেই কিন্তু এই 40টা পদ্ধতি বা পন্থা যেগুলা থেকে কোয়েশন কিন্তু আসবেই। সবটা কোয়েশন থেকে কোয়েশন না আসতে পারে, তবে অপশনে থাকবে। আর একজন ভালো পরীক্ষার্থী যে একটু ভালোভাবে প্রিপারেশন নিতে চায় সে কিন্তু কি আসবে তা পড়ে না, সে সঙ্গে পড়ে অপশনে কি কি থাকে সেগুলা সে আয়ত্তে নিয়ে আসে। কেন? ফর এক্সাম্পল, একটা কোয়েশন থাকলো যে কোনো একটা টপিক থেকে, এখন সেই কোয়েশনটা একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে মাত্র 5 থেকে 10 সেকেন্ডে আনসার দিয়ে দিতে পারবে যদি অপশনের বাকি টপিকগুলা সম্পর্কে তার সাধারণ সামান্যতম কোনো জ্ঞান থাকে। সে বুঝে নেবে, সহজে আজ করে নিতে পারবে, সিলেক্ট করে নিতে পারবে কোনটা রাইট। কিন্তু একটা টপিক সম্পর্কে যদি একজনের জ্ঞান থাকে, আর যদি অপশনগুলা 4টা অপশন থাকে, সেখানে যদি রাইট অপশন ছাড়া বাকি রং অপশনগুলার যদি কোনো কমন আইডিয়া না থাকে, তাহলে সেখানে যদিও কোয়েশনটা সলভ করে এসে যেতে পারবে কিন্তু সময় বেশি লাগবে। তাই একজন স্মার্ট পরীক্ষার্থী শুধুমাত্র রাইট অপশনটা নিয়ে আলোচনা করে না, বরং রং অপশনগুলো নিয়েও কিন্তু স্টাডি করে। সিটেটের যতটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার রয়েছিল, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ 1 হোক বা ল্যাঙ্গুয়েজ 2 হোক বা অন্যান্য বিভিন্ন টিচিং এক্সামসের মোটামুটি একটা স্টাডি করেছি, ডিপ স্টাডি করেছি, এবং সেখান থেকে মোট আমার দৃষ্টিতে এই যে 40টা পদ্ধতি কোনো বইয়ের থেকে নয়, যে সরাসরি এই বই বলেছে 40টা পদ্ধতি আছে এমন কোনো নয়, এটা আমার ব্যক্তিগত স্টাডি থেকে 40টা পদ্ধতি ও পন্থা আমি পেয়েছি। এগুলা কি কি পদ্ধতি এবং পন্থা রয়েছে আমি সবটা নিয়ে এখানে আলোচনা করব বা সবটা আমি দেখিয়ে দেব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সিটেটের জন্য আপনাকে বুঝতে হবে কোনগুলা আজকের দিনে প্রাসঙ্গিক এবং কোনগুলা আজকের দিনে আংশিকভাবে প্রাসঙ্গিক এবং কোনগুলা সবচেয়ে বেশি আজকের দিনে আউটডেটেড। কেন এগুলা বলছি, কেন এগুলা প্রথমে বুঝতে হবে? এই যে একটু আগে বললাম না, কিভাবে পড়তে হবে সেটা জানতে হবে। কারণ সিটেট এই সমস্ত পন্থা বা এই সমস্ত পদ্ধতিগুলোর উপর ফোকাস করে যেগুলো আজকের দিনে রিলিভেন্ট, এনইপি সাপোর্ট করে, যেগুলোকে এনসিএফ সাপোর্ট করে, যেগুলোকে কনস্ট্রাকটিভিজম সাইকোলজি সাপোর্ট করে, এই সমস্ত পন্থা বা পদ্ধতিগুলোর উপর সিটেট কিন্তু জোর দেয়। তার মানে এই নয় যে যেগুলো আজকের দিনে অপ্রচলিত সেগুলা থেকে তোমাকে কোয়েশ্চেন করবে না, সেগুলো তোমাকে জানতে হবে। কারণ আমরা তখনই ভালো কাজ করতে পারি তখন যখন বুঝতে পারি খারাপ কোনগুলা। তাই এই সমস্ত 40টি পদ্ধতি যদি আমরা একটু একটু কমন আইডিয়া নিয়ে আসি তাহলে আমাদেরকে পরীক্ষায় কোনো রকমের ব্যাক হতে হবে না। আর যারা সিটেট দিচ্ছেন তাদের একটা ভালো মার্কস এখান থেকে কিন্তু উঠে আসবে। তাই শুরু করে যাও। এখানে 40টা পদ্ধতি রয়েছে, 28টা পদ্ধতি কিন্তু সেখানে আজও প্রাসঙ্গিক। আমি এখানে আংশিক প্রাসঙ্গিক বলেছি 7 থেকে 7, এবং বাকি 5টা অপ্রচলিত রয়ে গেছে এখানে। তাহলে আমি 3টা কালার এখানে ইউজ করেছি। রেড কালার সম্পূর্ণ অপ্রচলিত, এখানে হলুদ কালার যেটা রয়েছে সেটা মোটামুটি আংশিকভাবে, আর সবুজগুলা গ্রিনটা হচ্ছে যেটা মোটামুটি সম্পূর্ণরূপে আজকের দিনে রিলিভেন্ট। এইটা হচ্ছে 40টা পদ্ধতির একটা চার্ট। আমরা শুরু করে নেই এখান থেকে আলোচনা। সংক্ষেপে আমি আলোচনা করব। এখানে দেখে নেন যে এই রয়েছে
বর্ণ ও বর্ণমালা পদ্ধতি এটা হচ্ছে আলফাবেট মেথড। এটা অনেক আগে থেকে শুরু হয়েছিল রোম সেই সময়, কিন্তু প্রাচীন ছিল, কিন্তু পরবর্তীতে ভারতের মধ্যে বিদ্যাসাগর সেটাকে একটু আরো বিস্তৃত করেছেন। ও আর সেই যে এই যে বই বর্ণ পরিচয় বই, সেখানে কিন্তু পঠনের উপর বিভাগটা, এই পঠন, বিশেষ করে পঠনের ক্ষেত্রে এই মেথডটা ব্যবহার হয় পদ্ধতি। আজকের দিনে এটা কিন্তু অপ্রচলিত। কারণ কি, এটাকে বিহেভিয়ারিজমের মানে আন্ডারে এসে যায়, সেখানে মুখস্থ বিদ্যার উপর গুরুত্ব দেওয়া হয়। ফনিক পদ্ধতি, যেখানে প্রথমে ফনোলজি সাউন্ড সিস্টেমের উপর আলোচনা করা হয়, ধ্বনি তত্ত্ব সম্পর্কে জানা হয়, সেটা আজকের দিনে নিপুণ ভারতের আন্ডারে পড়ে এবং সেটাকে প্রচলিত প্রাসঙ্গিক পঠনের ক্ষেত্রে এটাই প্রাসঙ্গিক। শব্দ পদ্ধতি, এটাকে লুক অ্যান্ড সে বলা হয় ইংরাজিতে, সঙ্গে এটারও প্রবর্তক হলেন হুরেসমান, সেটাই কিন্তু রিডিং এর সঙ্গে সম্পর্কিত, এটাও কিন্তু আজকের দিনেই প্রাসঙ্গিক। তাছাড়া আমরা বাক্য পদ্ধতি, সেন্টেন্স মেথড, এটাও 1900 শতকে এসেছে, এটাও পঠনের উপর নির্ভরশীল, রিডিং এর উপর, এটাও কিন্তু আজকের দিনে প্রাসঙ্গিক। তাছাড়া রয়েছে গল্প কাহিনী পদ্ধতি, স্টোরি বা ন্যারেটিভ, এটা লোকশিক্ষা, মানে এটা অনেক পুরাতন। আপনাদের যাদের নানি ছিলেন বা ঠাকুরমা ছিলেন বা আমাদের মা, সবাই আমরা ছোটবেলা কিন্তু স্টোরি শুনেছি তাদের, সেখান থেকে আমাদের মোরাল ডেভেলপমেন্ট হয়, আমরা লিসেনিং পাওয়ারগুলো অনেকটা বেড়ে যায়, আমরা অনেকটা আকর্ষিত হয়ে যাই, এগুলো মনে থাকে বেশি। লোকশিক্ষা পঠন, এটাও কিন্তু আজকের দিনে কিন্তু এটা অনেক পুরানো হলেও আজকের দিনে এই মেথডটা কিন্তু প্রাসঙ্গিক। আরোহী পদ্ধতি বা অবরোহী পদ্ধতি, এই দুইটা হচ্ছে গ্রামারের, ব্যাকরণের সঙ্গে সম্পর্কিত। আমরা সবাই জানি একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড আর একটা হচ্ছে ডিডাকটিভ মেথড। হ্যাঁ, এই যেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথডটা আমরা জানি, আরোহী পদ্ধতি যেটা ইন্ডাকটিভ, যেটাকে মানে এই উদাহরণ থেকে রুলের দিকে যায়, এই উদাহরণ থেকে রুলের দিকে যা যায় তাকে প্রাসঙ্গিক বলা হয়, এবং তা আজকের দিনে বিশেষ করে প্রাইমারির ক্ষেত্রে অনেক বেশি প্রাসঙ্গিক। আর এটাও কিন্তু যে অপ্রাসঙ্গিক বলা যায় না, ইন্ডাকটিভ বা অবরোহী পদ্ধতি, সেখানে রুল থেকে উদাহরণের দিকে যাওয়া হয়, সেখানে তা কিন্তু আংশিকভাবে প্রযোজ্য, এবং বিশেষ করে হায়ার স্টাডিজে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু তাকে প্রযোজ্য ধরা হয় বা প্রাসঙ্গিক হিসেবে মানা হয়, তাই এখানে আংশিকভাবে এখানে ধরা হয়েছে। এইভাবে সমগ্র ভাষা পদ্ধতি, এই কিন্তু আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি কিন্তু ডিএলএড পেটে কিন্তু কোয়েশন এখান থেকে আসতে পারে, বা বিএড এর এন্ট্রান্সে কোয়েশন আসে নরমালি, বা এই যে ফোনিক মেথড থেকেই আসতে পারে। তাছাড়া সমগ্র ভাষা পদ্ধতি, এটা কিন্তু সিটেটের ক্ষেত্রে অনেক বেশি গ্রহণযোগ্য একটা পদ্ধতি, যা থেকে প্রায় বছর কোয়েশন আসে। হোল ল্যাঙ্গুয়েজ, এটা গঠনবাদী কনস্ট্রাকটিভিজমের আন্ডারে পড়ে থাকে, সেটা কিন্তু আজের দিনে প্রাসঙ্গিক। সঙ্গে ইন্ডাকটিভ, ডিডাকটিভ মেথড, এগুলা তো আর সিটেটের ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রামারের ক্ষেত্রে তো আছেই, এগুলো তো থাকবেই। তাছাড়া পূর্ণ শারীরিক সারা, যেটাকে আমরা টোটাল ফিজিক্যাল রেসপন্স বলি, টিপিআর, সেটাকে জেমস এসারের, এটা মানবতাবাদী, এটাও কিন্তু আজকের দিনে প্রাসঙ্গিক। কিভাবে শারীরিকভাবে টোটাল ফিজিক্যাল রেসপন্সের মাধ্যমে, এটাও কিন্তু সিটেটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা। তাছাড়াও যে কোনো টিচিং এক্সামের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। কোনটি গুরুত্বপূর্ণ কম, কোনটা গুরুত্বপূর্ণ পরিক্ষায় আসে না আসে, সবকিছু আমি এখানে বলে দিচ্ছি। যোগাযোগমূলক যেটা সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা হচ্ছে দেখুন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটাকে সংক্ষেপে সিএলটি বলা হয়। তা কিন্তু আজকের দিনে যেমন মহারাজা বলা যায়, ল্যাঙ্গুয়েজ টিচিং এর যদি আমি কাউকে মহারাজা বলি, সেটা হচ্ছে এই মেথড। আজকের দিনে সর্বাধিক কিন্তু গ্রহণযোগ্য একটা, সবচেয়ে বেশি টপ লেভেলের রয়েছে এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তার আন্ডারে 4টা ব্যাপার রয়েছে, 4টা কম্পিটেন্স রয়েছে, গ্রামেটিক্যাল কম্পিটেন্স, ডিসকোর্স, স্ট্র্যাটেজিক কম্পিটেন্স, এবং রয়েছে সোশ্যাল লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। এইগুলা বিস্তারিত আছে, আমি পরে বলছি। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মানে কি সর্বাধিক, আজকের দিনে সর্বাধিক ধরা যায়, মহারাজা বলে দিলাম ল্যাঙ্গুয়েজ টিচিং এর। সো এরপরে কার্যভিত্তিক টিবিএলটি, এই টিবিএলটি হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটা হচ্ছে এই যোগাযোগমূলকের আন্ডারে, মানে সিএলটি পরিপূর্ণতা পায় এই টিবিএলটির মাধ্যমে, টাস্কের মাধ্যমে। তারপরে আমরা পেলাম ব্যাকরণ অনুবাদ, যেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। এটা কিন্তু আজকের দিনে এত বেশি প্রাসঙ্গিক নয়, কিন্তু অনেক পুরাতন, অনেক ঐতিহ্যবাহী। এটাকে আংশিকভাবে ধরা হয়, কিন্তু তেমন আংশিকও নয়, আজকের দিনে প্রায় অপ্রচলিত বললেই যায়, কিন্তু অনেক পুরাতন, তার জন্য তার একটু মানে নাম রয়েছে আর কি, সুনাম রয়েছে। ব্যাকরণ অনুবাদ, এই যে আমরা আগে পড়াশোনা করতাম না, রাম ভালো ছেলে, রাম ইজ এ গুড বয়, এইভাবে। সো এখান থেকে আজকের দিনে এটা আংশিক বা পেডাগজি সিটেটের ক্ষেত্রে অপ্রচলিত ধরা যায়, আংশিকও ধরা যায় না। প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্ট মেথড, এই ডাইরেক্ট মেথডটা কিন্তু আংশিক ধরা যায়, কারণ এটা সিটেটের ক্ষেত্রেও কিন্তু আংশিক ধরা যায়। ডাইরেক্ট মেথড আমরা জানি, যেখানে ল্যাঙ্গুয়েজ 1 কে কোনো রকমের ব্যবহার না করে আমরা সরাসরি ল্যাঙ্গুয়েজ 2 যাতে শিখতে পারি, মানে একটা পেনকে কলম দিয়ে পেন, পেন মানে পেন, এই জন্য।
তো এই এখানে ল্যাঙ্গুয়েজ জার্নালের কোনো ব্যবহার থাকে না। তারপরে এই অডিও ল্যাঙ্গুয়েজ মেথড বা সেটাকে মানে এটা আর্মি মেথডও মানে বলা হয়, বিশেষ করে যুদ্ধের সময় এটা ব্যবহার করা হয়েছিল অডিও ল্যাঙ্গুয়েজ মেথড। সেটাকে দ্বিতীয় ভাষার ক্ষেত্রে দ্বিতীয় ভাষা শিখতে কিন্তু আজকের দিনে এটা পুরোপুরি অপ্রচলিত, কারণ সেখানে হ্যাবিট ফরমেশন বা ড্রিলিং, মুখস্থবিদ্যা এগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপরে হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, এটাও কিন্তু দ্বিতীয় ভাষার ক্ষেত্রে, দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে এই পদ্ধতিটা আসে, কিন্তু সেটাও কিন্তু আজকের দিনে আংশিক, সেটা কিন্তু পুরোপুরি প্রাসঙ্গিক নয়, আর সিটেটের দৃষ্টিভঙ্গিতে তাকে একবারেই মানা যায় না। স্বাভাবিক পদ্ধতি ন্যাচারাল অ্যাপ্রোচ, এই ন্যাচারাল অ্যাপ্রোচটা এসেছে স্টিফেন ক্রেশানের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এসএল এর একটা 5টা হাইপোথেসিস রয়েছে, সেখানে একটা আছে এই, সেখান থেকে কিন্তু এই ন্যাচারাল অ্যাপ্রোচটা এসেছে। এটা নির্মাণবাদী, এটা কিন্তু পুরোপুরি প্রাসঙ্গিক, 100% প্রাসঙ্গিক। সেখানে আমরা পরবর্তীতে পাবো স্টিফেন ক্রেশানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যেটা আমার অফলাইন ক্লাসে আমি করেছি বা আমার অনলাইনের এই ক্লাসের মধ্যে এই পুরোপুরি 2 ঘন্টার লেকচার রয়েছে শুধুমাত্র সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের উপর। সো তাছাড়াও নিরপেক্ষ পদ্ধতি দ্য সাইলেন্ট ওয়ে, এটা নর্মালি অ্যাভয়েডেবল, মানে যদিও এটা প্রাসঙ্গিক একটা, কিন্তু নর্মালি পরীক্ষায় একটু কম আসে দ্য সাইলেন্ট ওয়ে, আমি তেমন পাইনি, খুব কম, এটা শুধুমাত্র একটা না 2টা প্রশ্নের অপশনে ছিল। যাই হোক, তাছাড়াও এই যে সাজেস্টোপিডিয়া, এটাও কিন্তু একদম কম, এটা কিন্তু আজকের দিনে অপ্রচলিত, তাছাড়াও কোনো পরীক্ষায় নর্মালি থাকে না, প্রায় থাকে নাই বললে। খেলার মাধ্যমে শিক্ষা, প্লেওয়ে মেথড বা প্লেওয়ে বেসড মেথড, আমরা জানি এটা তো ফ্রবেলের বা হেনরি কুক এখানে জড়িত ছিলেন। এটা হচ্ছে শিশু কেন্দ্রিক একটা শিক্ষা ব্যবস্থা, সেখানে ল্যাঙ্গুয়েজটা একটু কম গুরুত্বপূর্ণ, মানে এই মেথড দিয়ে মানে ওভারঅল বাচ্চার মানে শেখানোর পদ্ধতি হচ্ছে ওভারঅল, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের ভাষা শিক্ষণের ক্ষেত্রে নয়, কিন্তু যখন ওভারঅল হবে তখন অবশ্যই সেখানে ভাষাও ঢুকবে, তাই এখানে নিয়ে আসলাম আমি এটা। তাছাড়া প্রকল্প পদ্ধতি, যেটা আমরা জানি যে প্রকল্প পদ্ধতিটা হচ্ছে অরিজিনালি এটা দিয়েছিলেন কিন্তু কিলপ্রেট্রিক, কিন্তু যদিও কিলপ্রেট্রিক দিয়েছেন, কিন্তু সেখানে কিন্তু জন ডিউয়ের মতাদর্শ, জন ডিউয়ের ফিলোসফি থেকে কিন্তু আকর্ষিত হয়ে কিলপ্রেট্রিক এটা দিয়েছিলেন। প্রজেক্ট মেথড শিশু কেন্দ্রিক, এটা কিন্তু আজকের দিনেও প্রাসঙ্গিক। সহযোগিতামূলক শিক্ষা, এনইপি 2020 বা এনসিএফ খুবই গুরুত্ব দিয়েছে এই, বিশেষ করে কোঅপারেটিভ লার্নিং আর সিটেটের তো মানে মাস্টার টপিক আমি বলবো, কারণ কোঅপারেটিভ লার্নিং বা এই যে কোলাবোরেটিভ লার্নিং এর উপর সিটেট কিন্তু খুবই গুরুত্ব দিয়ে থাকে। সো সেখানে সহযোগিতামূলক, এটা কিন্তু পুরোপুরি প্রাসঙ্গিক। তাছাড়া সিএলআইএল, এটা কিন্তু এই কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং, এটা এই যে সিএলআইএল কে খুবই গুরুত্ব দিয়ে থাকে সিটেট, কারণ এই যে সিটেটের যে আমি বলেছিলাম মহারাজা সিএলটি, এই সিএলটি কিন্তু পরিপূর্ণতা পায় এই টিবিএলটি এবং এই সিএলআইএল এর মাধ্যমে। এটা কিন্তু 2024 এর কোয়েশ্চন এসেছে সিটেটে এখান থেকে, কন্টেন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড, তার মানে যখনই শুধুমাত্র যোগাযোগমূলক শিক্ষণ না, এখানে এই সিএলআইএল মধ্যে 4টা সি রয়েছে, 4C রয়েছে সেখানে। তো এই তাদের কাজটা কি, কন্টেন্টটাকে ফোকাস করতে হবে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস করলে হবে না, কন্টেন্ট আর ল্যাঙ্গুয়েজটা ইন্টিগ্রেটেড হতে হবে। যাই হোক, এরপরে আমরা সমন্বিত মিশ্র পদ্ধতি, হ্যাঁ এক্লেকটিক যেটা মানে এটা অ্যাপ্রোচ, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু মানে কোয়েশ্চন অনেক বেশি আসে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে কি, এই যে মিশ্র বা সমন্বিত পদ্ধতিটা কি, মানে কোনো একটা স্পেসিফিক একটা মেথড দিয়ে, পদ্ধতি দিয়ে, পন্থা দিয়ে বাচ্চাদেরকে ক্লাস করানো যায় না। ক্লাসের সময় কোনো সময় স্টোরি বলতে হবে, কোনো সময় তাকে ইন্ডাকটিভ মেথডে যেতে হবে, কোনো সময় এইভাবে একাধিক মেথডকে সমন্বিত করে বা মিশ্রিত করে যে পদ্ধতি ব্যবহার করা হয়, সেই পদ্ধতিটা হচ্ছে এখানে। তারপরে এটা হচ্ছে দৃশ্য শ্রাব্য পদ্ধতি, অডিও ভিজুয়াল মেথড, যেটা আমরা অবশ্যই জানি আজকের দিনে প্রযুক্তি নির্ভর, এই যে আমি ডিজিটাল ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে অডিও ভিজুয়াল। তো এই যে এইগুলো হচ্ছে, তাছাড়া ডিজিটাল এআই, সেটা নর্মালি সাধারণত কম আসেনি, এটা মানে একদম, তবু আমি এখানে অ্যাড করে দিলাম যেহেতু আজকের প্রযুক্তিগত এই ডিজিটালের প্রাসঙ্গিকতা। তারপরে এই যে সম্প্রদায় ভাষা শিক্ষণ, এইটা চার্লস কালার মানবতাবাদী, এটা অপ্রচলিত আজকের দিনে। এটা আগে কি করা হতো, এভাবে একটা মানে গোল করে একটা বৃত্ত আকারে কমিউনিটি মানুষ বসতেন, সেখান থেকে কেউ একজন বলতেন, সেখান থেকে আরেক কেউ রিপিট করতেন, মানে সবাই বলতেন, একজন রিপিট করতেন, সেখানে কিন্তু রিপিটেশন ছিল, মুখস্থ বিদ্যা ছিল, সেজন্যই এটা আজকের দিনে পুরোপুরি অপ্রচলিত। শাব্দিক পদ্ধতি, এই যে লেক্সিক্যাল অ্যাপ্রোচ, সেটা কিন্তু আজকের দিনে খুবই প্রাসঙ্গিক, সিটেটে অনেক কোয়েশ্চন আসে এবং এটা শব্দ ভান্ডারের সঙ্গে সম্পর্কিত, এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। শব্দ ভান্ডার ডেভেলপ করতে এই শাব্দিক পদ্ধতিতে এগুতে হয়। এরপরে পরিস্থিতি ভিত্তিক সিচুয়েশনাল, হ্যাঁ দ্বিতীয় ভাষার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আংশিকভাবে প্রযোজ্য, পুরোপুরিভাবে প্রযোজ্য নয়, এই যে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিংটা। অভিজ্ঞতামূলক শিক্ষণ, এটা হচ্ছে আমি বলবো যে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, মানে এই অভিজ্ঞতামূলক শিক্ষণ আজকের দিনে এনইপি 2020 এর যদি শিক্ষণ পদ্ধতির কথা আসে, যে এনইপি 2020 এর যদি মেরুদণ্ড আমি বলি, তাহলে সেই মেরুদণ্ডটা হচ্ছে কি, এই এক্সপিরিয়েন্সিয়াল এই লার্নিংটা।
কারণ এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এনইপিতে, তাই যখন এনইপি রিসেন্ট এটার উপর এত বেশি গুরুত্ব দিয়েছে তাহলে অবশ্যই এটা সিটেটের জন্য একটা মাস্টার টপিক। সো আমরা বুঝতে হবে অভিজ্ঞতা, সেখানে অভিজ্ঞতার উপর যে কোনো লার্নিং এর ক্ষেত্রে সেখানে অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হবে, মানে সেখানে প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং প্র্যাকটিক্যাল ইউটিলিটির মাধ্যমে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হবে। সেটা অবশ্যই প্রাসঙ্গিকতা আছে, দক্ষতা ভিত্তিক কম্পিটেন্সি বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটা দক্ষতা ভিত্তিক, তাও কিন্তু আজকের দিনে প্রাসঙ্গিক। ও ইনকোয়ারি বেসড বা ডিসকভারি বেসড, যেটাকে আমরা ব্রুনারের ডিসকভারি লার্নিং থিওরি থেকে এসেছে, কিন্তু সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়েছে, একটা অনুপ্রাণিত হয়ে এই অনুসন্ধানমূলক শিক্ষণ একটা পদ্ধতি, সেটাও আজকের দিনে প্রাসঙ্গিক। তাছাড়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ, ইনক্লুসিভ বা ইউডিএল, এটা কিন্তু অনেকটা প্রাসঙ্গিক, কারণ এভাবেই আমরা জানি, এভাবেই সিস্টেমটাকে সাজাতে হবে যাতে প্রত্যেকটা বাচ্চা সেখানে কিন্তু সমান সুবিধা পায়, যাতে ইনক্লুসিভ হয়। বা পড়াশোনার ক্ষেত্রে আমি কোনো সময় ভিজুয়াল ইউজ করতে হবে, ক্লাসের মধ্যে কোনো সময় অডিও ইউজ করতে হবে, আমি সব কিছু ইউজ করব, কারণ ক্লাসের মধ্যে যদি কোনো বাচ্চা কানে কম শুনে, আমার এই একটা সাউন্ড কোয়ালিটি থাকতে হবে, তার দ্বারা তার এটা পরিপূর্ণতা পায়। চোখে কম দেখলে ভিজুয়ালের মাধ্যমে দেখতে পারে। এটাই হচ্ছে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ পদ্ধতি ইউডিএল। অনুকরণ পদ্ধতি, সেটা হচ্ছে ইমিটেশন বা এটা কিন্তু আজকের দিনে আচরণবাদী, এটা কিন্তু অপ্রচলিত। তাছাড়াও রয়েছে 34 সম্পর্ক ভিত্তিক বা আনুষঙ্গিক, এটাই আজকের দিনে অনেকটা প্রাসঙ্গিক। উপর থেকে নিচ, যেটা আমরা জানি টপ ডাউন, এটা এই যে পঠন আর শ্রবণের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে টপ ডাউন অ্যাপ্রোচ, তা কিন্তু খুব বেশি প্রাসঙ্গিক। কিন্তু বটম আপ বলা হয়েছে মানে আংশিক, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বটম আপটাকে ব্যবহার করি। এই যেমন প্রথমে আমরা পেয়েছিলাম 2 নম্বর যে পদ্ধতি ফনিক মেথড, এই ফনিকটাও মেথডটা কিন্তু বটম আপ অ্যাপ্রোচের মধ্যে পড়ে, তাই অনেক সময় এটার দরকার পড়ে যায়। তাই যাই হোক, এরপরে আমরা নেক্সটে চলে যাব যে 38, যেটা হচ্ছে ফলভিত্তিক শিখন, প্রোডাক্ট অ্যাপ্রোচ। এখানে প্রক্রিয়া ভিত্তিক লিখন, প্রসেস অ্যাপ্রোচ, এগুলো কিন্তু সিটেটের অপশনে আছে। তাই লিখনের উভয়টি হচ্ছে কি লিখনের ক্ষেত্রে প্রযোজ্য। আর এই যে প্রসেস অ্যাপ্রোচ, যেটা প্রক্রিয়া ভিত্তিক লিখন, তা কিন্তু আজকের দিনে সিটেটের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রযোজ্য বা প্রাসঙ্গিক। তাছাড়াও রয়েছে এখানে যে ফলভিত্তিক লিখন, যেটা প্রোডাক্ট অ্যাপ্রোচ, তা কিন্তু আংশিক আজকের দিনে, কিন্তু এখানে আমরা বুঝতে হবে যে এই প্রসেস অ্যাপ্রোচটা কিন্তু সিটেটের ক্ষেত্রে রিলিভেন্ট আজকের দিনে। তাছাড়াও আরো 2টা রয়েছে স্যান্ডউইচ পদ্ধতি বা নান্দনিক পদ্ধতি, যেটা হচ্ছে বিশেষ কৌশলগত একটা পদ্ধতি, হচ্ছে স্যান্ডউইচ পদ্ধতি। আর নান্দনিক পদ্ধতি, সেটা হচ্ছে নান্দনিক অবশ্যই প্রাসঙ্গিক। যেমন নান্দনিক পদ্ধতি, কেউ একজন একটা কবিতা শোনালাম, আমি তোমার কবিতা শোনার পর মনে হয়ে গেল তোমার বাবার কথা, তোমার নানার কথা, এইভাবে অনুভব আসলো, এই যে অনুভবে সেই এই নান্দনিক এটা আছে অবস্থান। তাই মোটামুটি আমি এখানে চেষ্টা করলাম আপনাদেরকে এটা বুঝিয়ে দিতে যে এখানে মোটামুটি 40টির মতো রয়েছে পদ্ধতি। এই 40টি পদ্ধতির মধ্যে আমরা যারা সিটেটের প্রিপারেশন নেব, তাদের প্রতি সাজেশন থাকবে এই 40টা পদ্ধতিটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নিতে, যাতে, কারণ এই 40টা পদ্ধতিটা যদি বুঝে নাও, তাহলে আর সিটেটের ক্ষেত্রে যে কোনো রকমের যে মেথড অ্যাপ্রোচ নিয়ে ঝামেলায় পড়তে হবে না। বিশেষ করে বাংলার ক্ষেত্রে বা ইংরাজি ল্যাঙ্গুয়েজ পেডাগজির ক্ষেত্রে কোনো রকমের ঝামেলায় পড়তে হবে না এবং খুবই সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে। তাছাড়া যারা মোটামুটি ডিএলএড দিচ্ছেন বা পেড দিচ্ছেন, তাদের প্রতি আমার সাজেশন থাকবো, তোমাদেরকে এগুলার উপর এত বেশি জোর দিয়ে বা ভেতর থেকে কনসেপ্ট না জানলেই হবে। শুধুমাত্র কে কোনটা পদ্ধতি দিয়েছেন, বিশেষ করে এই যে এই আরোহী পদ্ধতি বা এই যে এই বিষয়গুলা, মানে বা এই কে কোনটার যে প্রণেতা বা কে কোনটার প্রবর্তক, এইগুলা বুঝতে হবে, বা কোনটা টপিক, কোনটা পদ্ধতির সঙ্গে কোনটা বিভাগের সম্পর্ক, এবং কোনটা আজকের দিনে প্রাসঙ্গিক বা কোনটা অপ্রাসঙ্গিক বা অপ্রচলিত, এইগুলা মোটামুটি জেনে নিলেই, বা কোনটা একদম বেসিক আইডিয়া কি, যেমন আরোহী পদ্ধতি মানে ইন্ডাকটিভ, এগুলা বেসিক জিনিসটা হচ্ছে কি, সেখানে আরোহী আমি উদাহরণ থেকে নিয়মের দিকে যেতে হবে, আর অবরোহী মানে আমি নিয়ম থেকে উদাহরণের দিকে যেতে হবে। এই যে বেসিক আইডিয়া, এগুলো জানলেই হবে। আর বাকি সিটেটের জন্য তো শুধুমাত্র বেসিক আইডিয়া নয়, সিটেটের জন্য জানতে হবে সেটা ক্লাসরুমের ইমপ্লিমেন্টেশন কিভাবে হয়, শ্রেণীতে কিভাবে এগুলো হয়, এগুলোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি, সবকিছু তোমাকে বুঝতে হবে, জানতে হবে। ধ্বনি বা ফনিক পদ্ধতি, সেটা কিভাবে হয়, এটার উৎপত্তি, এটাকে ইংরেজিতে ফনিক মেথড বলা যায় বা ফনিক্স বলা যায় বা সাউন্ড মেথড বলা যায়। সেটা বর্ণের নাম নয়, বর্ণের ধ্বনি, সাউন্ড শেখানোর পদ্ধতি। তার মানে কি বুঝলাম, এই ফনিক পদ্ধতিটা হচ্ছে সাউন্ড শেখানোর পদ্ধতি। এটা আমরা অবশ্যই জানি যারা জাপান বা ফিনল্যান্ড, বর্তমানে জাপান বা ফিনল্যান্ডে কিন্তু ABC বাচ্চাদেরকে শেখানোর আগে কিন্তু এই কেই এভাবে সাউন্ডগুলো শেখানো হয়, কিন্তু জাপানের বা ফিনল্যান্ডের প্রাইমারি এডুকেশন সিস্টেমে কিন্তু এগুলো হচ্ছে। তারা কি এই ফনিক মেথডে কিন্তু চলে যাচ্ছে। আমি অনেকটা বাংলাদেশের ভিডিও দেখেছি, বাংলাদেশেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেকটা স্কুলে কিন্তু এগুলো ফলো করা হচ্ছে।
সো এইভাবে আধুনিক রূপ সিস্টেমেটিক ফনিক্স পশ্চিম গবেষণায় সমর্থিত হয়েছে। ভারতে আমাদের নিপুণ ভারতের মিশনে এগুলার সঙ্গে যুক্ত করা হয়েছে। আমাদের এই বিভিন্ন নিপুণ ভারতের এই যে যারা ট্রেনিং দিচ্ছেন তাদেরকে এগুলা বা ট্রেনিং নিচ্ছেন, তো অনেক সময় এগুলার উপর আলোচনা হয়ে থাকে। এগুলার ডিকোডিং তত্ত্ব হচ্ছে লিখিত প্রতীক ও তার ধ্বনির সম্পর্ক স্থাপন। একটা লিখিত যে প্রতীক যেটা, সেটার সঙ্গে তার ধ্বনির সাউন্ডের সম্পর্ক স্থাপন কিভাবে হচ্ছে, এটার সঙ্গে গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজমের সম্পর্ক রয়েছে, বা এটা কগনিটিভ প্রক্রিয়াকরণের সমর্থন করে। সেটা মূল নীতিটা হচ্ছে প্রতিটা বর্ণশ্রেণীর ধ্বনিমান শিখে শিশু অচেনা শব্দ নিজে নিজে পড়তে পারে। যেমন ম আকার আর তার সঙ্গে যদি একটা দন্ত্যিন্য দেওয়া হয় মান হয়, তাহলে অবশ্যই আরেকবার সে ম আকার ছ দিয়ে মাছ সে তার নিজে আবিষ্কার করে নেয়। তাই এটা হচ্ছে ফনিক পদ্ধতি। সেখানে তার আন্ডারস্ট্যান্ডিং আসে, তার কি আসে, তার কগনিটিভ সিস্টেম সেখানে জড়িত হয়, সেখানে আন্ডারস্ট্যান্ডিং আসে বা কনস্ট্রাকটিভিজম, চিলড্রেন কনস্ট্রাক্ট দেয়ার ওন নলেজ, সেই তত্ত্বর সঙ্গে মিলে যায়। তাই আজকের দিনে সেটা প্রাসঙ্গিক এবং খুবই দরকারি একটা মেথড হিসাবে ধরে নেওয়া যায়। অবশ্যই বাংলা মুক্তাক্ষর নিরবধ্বনিতে ব্যতিক্রম কিছু সীমাবদ্ধতা রয়েছে, লিমিটেশন রয়েছে, কিন্তু অচেনা শব্দ স্বাধীনভাবে পড়ার দক্ষতা হয়ে যায়। বানানো উচ্চারণের নির্ভুলতা গবেষণা সমর্থিত, FLN অনুমোদিত হয় এটা। আর যেগুলো একটু রিলিভেন্ট টপিক, এগুলার আমাদের লিমিটেশন দেখার প্রয়োজন নেই, কারণ লিমিটেশন এগুলার পরীক্ষায় আসবে না, কখনো আসবে না, যেগুলো এগুলো আজকের দিনে প্রাসঙ্গিক। তো যাই হোক, আমরা এভাবে প্রত্যেকটা আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর আমি কয়েকটা খন্ডে আকারে এগুলো আমার অবশ্যই তো কোর্সে দেব, এবং সঙ্গে আমি এগুলা ইউটিউবেও দেওয়ার চেষ্টা করব খন্ড আকারে। তবে এই যে ব্যাপারগুলো বিস্তারিত যদি কেউ মনে করেন যে আমার একান্ত এগুলার প্রত্যেক 40টা পদ্ধতির একটা আলাদা PDF নোটসের দরকার, সিটেট যেটা বেঙ্গলি কোর্স রয়েছে আমার, সিটেট বাংলা এক্সপ্রেস, সঙ্গে আমার DLED এর যেটা কোর্স রয়েছে বা BEd এর যেটা কোর্স রয়েছে, এটা আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। আমাদের যারা মোটামুটি মনে করেন এইখানে আমি পুরোপুরি 40টা পদ্ধতি এক নজরে আমি সেখানে বিস্তারিত প্রত্যেকটা পদ্ধতির বিভাগ কি এবং প্রত্যেকটা পদ্ধতির প্রণেতা কে, প্রবর্তক কে, বা কেন আজও কেন প্রাসঙ্গিক, তার একটা মোটামুটি আইডিয়া দিয়ে 48 পেজের এই PDFটা আমি এখানে দিয়েছি। মোটামুটি এখানে এই 48 প্রত্যেকটাকে এভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে এই বর্ণ বা বর্ণমালা পদ্ধতি আজ অপ্রচলিত, তার উৎপত্তি কিভাবে, তত্ত্ব ভিত্তি কিভাবে, মূলনীতি কি, কিভাবে পড়ানো হয়, এইভাবে ক্লাসরুমের কি এনভায়রনমেন্ট থাকে, তার অ্যাডভান্টেজেস কি, লিমিটেশন কি, এবং আজকের দিনে সিটেটে কেন তা প্রযোজ্য, এভাবে প্রত্যেকটাকে এই নোটসের মধ্যে এভাবে আলোচনা করা হয়েছে। মোটামুটি যারা কোর্সে আছেন তারা তো পেয়ে যাবেন, আর যারা কোর্সে নেই, একান্ত যাদের দরকার, তারা যদি পুরোপুরি বিস্তারিত পড়াশোনা করতে চান এগুলোর উপর, তাহলে অবশ্যই কোর্সে জয়েন করে নিতে পারবেন। বিশেষ করে আমার আসাম এক্সাম গাইড অ্যাপের মধ্যে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন আসাম এক্সাম গাইড অ্যাপ, এবং সেখান থেকে আপনারা এগুলা মোটামুটি যারা পড়াশোনা করলেই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করব ইউটিউবে ভিডিও লেকচার দেওয়ার জন্য রেগুলারলি, এইগুলোর উপর আমি কয়েকটা খণ্ড আকারে দেওয়ার চেষ্টা করব। আর যদি ইউটিউবে যদি দিয়ে থাকে অবশ্যই কোর্সে দিয়ে থাকবো। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই, যেন আপনারা পড়াশোনা করেন, যারা সিটেট দিচ্ছেন, সময় বেশি আছে এটা কখনো ভাববেন না, যত তাড়াতাড়ি সম্ভব কনসেপ্টগুলো শেষ করে বারবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো সলভ করার চেষ্টা করেন। আর সঙ্গে যারা DLED প্যাড দিচ্ছেন তারা এগুলাকে এত বিস্তারিত না পড়লেই হবে। আর বিশেষ করে আমি 40টা দিয়েছি, 40টা পড়লে হবে না, এখান থেকে আমি যেগুলো দেখিয়ে দিয়েছি, যেগুলো একটু প্রাসঙ্গিক রিলিভেন্ট, এখান থেকে মোটামুটি 20টা দেখলেই DLED এর প্যাডের জন্য যথেষ্ট। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই। নেক্সট আর একটা ভালো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার চেষ্টা হবে।